ছলছল শব্দ। দূর দিগন্ত বিস্তৃত জলরাশি এনে দেয় নির্মল প্রশান্তি। একটা সময় মাছের অভাব দেখেনি জেলে পরিবার। কৃষকের ছিল না পানির অভাব। এই অঞ্চলে সর্বোচ্চই ছিল সুপেয় পানি। প্রায় নিষ্প্রাণ নদীতে কান পাতলে এখন আর টের পাওয়া যায় না ঢেউয়ের ধ্বনি। নেই আল মাহমুদের সেই নদী, যে নদীর শরীর ভরা বোয়াল মাছে। নদীর আশ্রয়ে গড়ে উঠেছে যে শহর, সেই শহরই যেন নদীকে মেরেছে তিলে তিলে। দোলাই নদী হয়ে ঢাকাকে আশ্রয় দিয়েছে যে বুড়িগঙ্গা, তার গর্ভে নেই প্রাণের অস্তিত্ব। পানির রং হয়েছে কালচে দুর্গন্ধময়। নগরীর চারপাশের তুরাগ, বালু ও শীতলক্ষার প্রায় একই দশা। বর্ষাকালে আমরা এই নদীতে গোসল করছি। আমি এই 36 বছর ধরে ঘাটে। এই আগে তো ময়লা ছিল না। আর নদী প্রায় অনেক বরট হয়ে গেছে। নদীটা কাটাইলে একটু ভালো হয়। লঞ্চে যে বিভিন্ন ধরনের খাবার ওনারা খায়, আবর্জনাগুলো সব পানিতেই ফেলে ওনারা। যদি এটা পানিতে না ফেলে ওনারা যদি একটা ডাস্টবিন বানিয়ে রাখতো ভিতরে, তাহলে ওখানেই ফেলতে পারতো। প্রতিদিন আমরা যাওয়া আসা করি, আমাদের অনেক সমস্যা হয়, দুর্গন্ধ, অনেক বমি বমি পায়, আমাদের সাথে মানুষের অনেক সমস্যা হয়। আর বর্তমানে যে পরিবেশ, এই পরিবেশে তো খাওয়া তো দূরের কথা, নাকের কাছে তো পানি নেওয়া যায় না। পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন রাজধানীর চারপাশের নদীগুলোতে প্রায় ৪,৫০০ টন বর্জ্য ও ৫৭ লাখ গ্যালন দূষিত পানি ফেলা হয়। এমন দূষণের ফলে রাসায়নিক বর্জ্য নদীর পানি থেকে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানিতে ঢুকছে প্রতিনিয়ত। এই যে এই নদীটি, এই নদীর নাম হচ্ছে বংশী নদী। এই নদীতে একটা সময় জাল ফেললেই উঠে আসতো মাছ আর মাছ, কিন্তু এখন সেই মাছ আর নেই। তার সাথে সাথে বদলে গেছে যেই স্বচ্ছ পানি, সেই পানির রঙও হয়ে গেছে পুরোপুরি কালচে। আর গত ৫ বছর ধরে এই জালগুলো এভাবেই অবসর নিয়েছে। এমন একটা এসিড কারখানার পানি আসে, মাছ মৃত্যু হয়ে যায়, মানে ভাসতে ভাসতে মারা যায়, ওই মাছ আর বাঁচে না। এখন জেলেরা মাছ না পাওনে, আগে তো খুব পাইছি মাছ, এখন না পাওনে একে একে সব জেলে গিয়ে বাদ দিচ্ছে, কেউ নাই। এখন ওই লোভে আসে যে যদি নদীতে যায় ২-৪০০ পাই করে চাল ডাল কিনে নিয়ে খামো। নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ আর অনিয়ম বন্ধে ২০১৪ সালে গঠিত হয় নদী রক্ষা কমিশন। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায়ে নদীকে জীবন্ত সত্তা বলে আদেশ জারি করে। এরপর নদী রক্ষার জন্য নানা প্রকল্পে ব্যয় হয় কোটি কোটি টাকা। এরপরও কেন কমছে না নদী দূষণ? ক্রোমিয়াম অত্যন্ত ক্ষতিকর জিনিস, সেটা রিমুভালের প্ল্যান্ট ছিল না। সলিড ওয়েস্টের রিমুভালের প্ল্যান্ট ছিল না। আমি একসময় ওই প্রজেক্টের যে পিডি ছিল তাকে খুঁজে দেখা হয়েছে। আমি বললাম যে ভাই তোমরা এটা করলা কি করে? স্যার এটাই তো করতে পারছিলাম না। সবচেয়ে বড় লোক এলাকা গুলশান, বাড়িধারা, বনানী, এখানকার প্রত্যেকটা সোয়েল লাইন লেকের সাথে কানেক্টেড। আগেই বড় সাহেবদেরকে ধরেন, মন্ত্রী, এমপি সাহেবরা, বিজনেসম্যানরা, সচিবরা যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার করেন। যে ইন্ডাস্ট্রি পলিউট করছে তার সুযোগ সুবিধা বন্ধ করে দেন। সংবিধানে নদীকে জনসম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। 18 ক ধারার রাষ্ট্রের যেটা আছে তাতে বলা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রকৃতি, জীববৈচিত্র্য, জলাভূমি ইত্যাদি ইত্যাদি রক্ষা করা। এই আইনটা যখন তখনকার যিনি পার্লামেন্টারি কমিটির বড় কর্তা ছিলেন, এটা যখন মুভ করেন, তখন পার্লামেন্টের মেম্বাররা এর থেকে নদী শব্দটা কেটে দিয়েছিল। অর্থাৎ রাষ্ট্র যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হোক।
বেসরকারি গবেষণা বলছে দূষণের সবথেকে বেশি ঝুঁকিতে পড়েছে নদীর তীরবর্তী মানুষের জীবন, সেই সাথে কৃষি, জনস্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানির যোগানও হুমকির মুখে। মানব জীবনের জন্য এক মহাবিপদ হয়ে উঠেছে নদী দূষণ। বাড়ছে চর্মরোগ, শ্বাসকষ্ট, ক্যান্সার সহ নানা রকম রোগ। তো জনগণ সেই লিডার তৈরি করবে যখন তার মানসিকতার কাছাকাছি যাবে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে মানসিকতার মধ্যে কিন্তু এখনও ওই নদী কেন্দ্রিক, যেটাকে আমরা বলি বাংলাদেশ কি বলে নদীমাতৃক দেশ, সেই জায়গায় কিন্তু আমরা এখনও যেতে পারিনি। বিশ্লেষকরা বলছেন কঠোর আইন প্রয়োগ, জনগণের সচেতনতা ও রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছাই পারে নদীকে আগের রূপে ফিরিয়ে নিতে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।